ঘড়িতে এখন বাজে 4:11, ভোর 4:11। স্টিল নাও আমি ভিডিও শুট করতেছি, বিকজ 9 তারিখ থেকে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে। তো এর আগে যদি ভিডিও না দিই তাহলে আসলে পরবর্তীতে ভিডিও দিয়ে কোনো লাভ হবে না। তো ইনশাল্লাহ এই ভিডিওটা আজকে বিকাল 3টায় তোমরা দেখতে পাবা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে। তো তোমাদের মনে বেশ কয়েকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে ভাই কত সিরিয়াল থাকলে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত, কিভাবে সাবজেক্টের ক্রম বাড়ানো উচিত, PESS মানে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স সাবজেক্টটি পেতে কি এক্সট্রা করতে হবে। আর ফোর্থ কোশ্চেন হচ্ছে ভাই কৃষির জন্য কোনো কোর্স আছে কিনা, কারণ সামনে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। হ্যাঁ ভাইয়া, কৃষির জন্য কোর্স আছে, মাত্র 810 টাকা কোর্স ফি, এবং কোর্সটা হচ্ছে তোমার কৃষি প্রশ্ন ব্যাংক সলভিং কোর্স। এখানে টোটাল 24টা ক্লাস আছে, ফিজিক্সের 8টা, কেমিস্ট্রির 8টা এবং ম্যাথের 8টা। এই 24টা ক্লাসে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সকল প্রশ্ন সলভ করাবো ইনশাআল্লাহ, বিগত সালে যেগুলো আসছে। পাশাপাশি আমাদের যে এগ্রি ফিনিশিংটা সাজেশন যেটা ছিল, সেই সাজেশনটার PDF কপি তোমরা পেয়ে যাবে। তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাবে। আমরা আমাদের আসল কথাবার্তা চলে আসি। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের মনে একটা কোশ্চেন যে ভাই কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের উত্তর বলবো ভাই তোমার সিরিয়াল যেটাই হোক না কেন, তোমার রিমার্কস এর ওখানে যদি লেখা আসে যে ইউ আর এলিজিবল ফর সাবজেক্ট চয়েস, বা তোমাকে যদি সাবজেক্ট চয়েস দেওয়ার কথা বলা হয়ে থাকে 9 তারিখ থেকে 24 তারিখের ভিতর, তাহলে তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা। তাতে তোমার পজিশন কত ইট ডাজন্ট ম্যাটার। ওকে, অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা, প্রত্যেকেই সাবজেক্ট চয়েস দিবা। আচ্ছা, দেন আমাদের মনে কোশ্চেন হচ্ছে ভাই কিভাবে সাবজেক্টের ক্রম বাড়ানো উচিত। ওকে, তো এই ক্ষেত্রে 3টা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ডিমান্ড, মানে বহির্বিশ্বে কোন সাবজেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি আছে। তারপর হচ্ছে বাংলাদেশের ডিমান্ড, বাংলাদেশের মার্কেটে বা বাংলাদেশের জব সেক্টরে কোন সাবজেক্টগুলোর ডিমান্ড বেশি আছে সেগুলো। দেন হচ্ছে তোমার রিসার্চ সেক্টর কোথায় বেশি আছে, হিউজ রিসার্চ সেক্টর। যে সকল সাবজেক্টের রিসার্চ সেক্টরের পরিমাণ বেশি, আমার কাছে মনে হয় সেই সকল সাবজেক্ট উপরে রাখা উচিত। এবার তোমাদের মনে কি অনেকের কোশ্চেন যে ভাই ওয়ার্ল্ডের টপ 10 জব সেক্টর আছে কোথায় কোথায়। ওকে, কারণ জব সেক্টর আসে তো বেসিক্যালি সাবজেক্ট থেকেই, তাই না? তো আমি যদি ওয়ার্ল্ডের টপ 10 জব সেক্টরের কথা বলি, তাহলে দেখো 1 নম্বরে আছে কম্পিউটার সায়েন্স, 2 নম্বরে আছে ইঞ্জিনিয়ারিং, 3 নম্বরে আছে বিজনেস এন্ড ম্যানেজমেন্ট, 4 নম্বরে মেডিসিন, 5 নম্বরে ইকোনমিক্স, 6 নম্বরে ল, 7 নম্বরে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এর যে শাখাগুলো সেগুলো। তারপরে 8 নম্বরে আছে আর্কিটেকচার এবং এর শাখাগুলো। তারপরে হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইন এবং এর শাখাগুলো। অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো আছে একদম আমাদের সর্বশেষ। তাহলে মানে দেখো যে টপ যে 2টা তোমার জব সেক্টর আছে সেখানে হচ্ছে তোমার একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যে দুইটা টোটালি সায়েন্সের একটা সাবজেক্ট। ওকে, সায়েন্সের টপিক। আচ্ছা, তারপরে দেখো আমাদের 4 নম্বরে হচ্ছে তোমার সায়েন্সের টপিক থেকে জব সেক্টর আছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ডের টপ যে জব সেক্টরগুলো সেগুলো কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোই দখল করে আছে। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই আপনি এইটা কোথা থেকে দিলেন। ভাই এইটা আমার কথা না, এটা হচ্ছে topuniversities.com ওয়েবসাইটে একটা আর্টিকেলে প্রকাশিত একটা তথ্য থেকে আমি আসলে এই তথ্যটা নিয়েছি, এটা আমার কোনো তথ্য না। আচ্ছা, এরপরে আসলে আমরা বেশ কিছু জিনিস বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের বাংলাদেশের মার্কেট অনুসারে, জব মার্কেট অনুসারে তোমার অ্যাপ্লাইড সাবজেক্টগুলো কি কি বেস্ট আছে, মানে টপ অ্যাপ্লাইড সাবজেক্ট অ্যাকর্ডিং টু বাংলাদেশি জব সেক্টর। তো ফার্স্ট অফ অল আমি ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো, দেন হচ্ছে লাইফ সায়েন্স নিয়ে কথা বলবো। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমার যদি 1 নম্বর জব সেক্টর থাকে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। আর কম্পিউটার সায়েন্স থেকে তোমার সিএসসি এবং আইসি এই দুইটা সাবজেক্ট আমার রাবিতে আছে। কথাটা বুঝো কিন্তু, মানে রাবিতে কোন কোন সাবজেক্ট আছে এই জব সেক্টর অনুসারে সেগুলাই বলতেছি। তাহলে কম্পিউটার সায়েন্স সবচেয়ে টপ ডিমান্ডেড বর্তমান মানুষের জব সেক্টরের ভিতরে, ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টি সেটা থেকে। তো এর ভিতরে সিএসসি এবং আইসি এই দুইটা ডিপার্টমেন্ট আমাদের রাবিতে আছে। তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোনো ডিপার্টমেন্ট আমাদের রাবিতে নাই। ট্রিপলি রাবিতে আছে। তারপরে আর্কিটেকচার, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রাবিতে নাই। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা সাবজেক্ট হচ্ছে তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে এই নামেই সাবজেক্টটা পড়ানো হয়। বুয়েট, কুয়েটে এগুলোকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে পড়ানো হয়। ওকে, তো অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রাবিতে আছে। তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যার কোনো সাবজেক্ট রাবিতে নাই। তারপরে লেদার ইঞ্জিনিয়ারিং যার কোনো সাবজেক্ট রাবিতে নাই। তারপরে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং একদম কোর সাবজেক্ট বলা যাবে না এটাকে বলা যায় একটা রিলেটেড সাবজেক্ট, মানে তুমি ভবিষ্যতে এই সাবজেক্ট থেকে পড়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর দিকে মুভ করতে পারবো। মানে এমএসই মানে হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তুমি এই সাবজেক্টে পড়ে
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর দিকে মুভ করতে পারবা ভবিষ্যতে। দেন যদি সাবজেক্ট ডিমান্ড থাকে কোনো, সেটা হচ্ছে পিওর সাবজেক্ট, যেটা আমরা স্লাইড 5 দেখবো। ওকে, আচ্ছা, তো এই যে 10টা জব সেক্টর যেগুলো বাংলাদেশের মানে বাংলাদেশ অনুসারে টপ 10টা জব সেক্টর অ্যাপ্লাইড সাবজেক্টের ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে অ্যাপ্লাইড সাবজেক্টগুলো আছে যার জব ডিমান্ড বা জব সেক্টরের ডিমান্ড বাংলাদেশে বেশি, সেগুলোর ব্যাপারে কথা বলবো। তো সবার উপরে আছে ফার্মেসি, এবং ফার্মেসির আবিতে আছে, তারপর আছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির যে সাবজেক্টটা সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, যেটাকে আমরা সংক্ষেপে বিএমবি বলি, বিএমবির আবিতে আছে। তারপরে মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজির আবিতে আছে। তারপরে সাইকোলজি, সাইকোলজির দুইটা সাবজেক্ট আবিতে আছে, একটা হচ্ছে তোমার শুধু সাইকোলজি আর একটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি, বা এটাকে আমরা বলি মেডিসিনাল সাইকোলজি, খুবই ভালো একটা সাবজেক্ট। তারপরে এগ্রিকালচার, জব সেক্টরের ডিমান্ডের দিক থেকে এগ্রিকালচার 5 নম্বরে আছে। তো এগ্রিকালচারের তোমার টোটাল 4টা সাবজেক্ট আবিতে আছে, একটা হচ্ছে তোমার অ্যাগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন, সিএসটি দ্যাট মিন্স ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি, ভিএএস ভাস, বা আমরা এটাকে বলতে পারি ভেটেরিনারি এন্ড অ্যানিমাল সায়েন্স আর ফিশারিজ। 6 নম্বরে আছে ফুড, ফুডের কোনো সাবজেক্ট আবিতে নাই। তারপরে আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে আছে তোমার জিইই বা জিওলজি এন্ড ইকোলজি। তারপরে জিইএম, জিওলজি এন্ড মাইনিং। তারপরে 8 নম্বরে আছে জেনেটিক, জব সেক্টর ডিমান্ড অনুসারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি। এই সাবজেক্টটা বহির্বিশ্বে খুবই ডিমান্ডেড একটা সাবজেক্ট, বাট বাংলাদেশি সেক্টরে মানে বাংলাদেশের ক্ষেত্রে এই সাবজেক্টের ডিমান্ডটা একটু কম। বাট এই সাবজেক্ট নিয়ে যদি তোমরা কেউ পড়াশোনা করে ভবিষ্যতে সে বাহিরের কান্ট্রিতে বেশ ভালো একটা ফিউচার করতে পারবে। 9 নম্বরে আছে পিওর সাবজেক্ট, যেটা আমরা স্লাইড 5 দেখবো। তো এই যে অ্যাপ্লাইড সাবজেক্টগুলো, যেগুলো লাইফ সায়েন্সের অ্যাপ্লাইড সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর ডিমান্ড জব সেক্টরে বাংলাদেশের সবচেয়ে বেশি। এবং এটা কিন্তু আমি ক্রম অনুসারে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ক্রম অনুসারে দিয়েছি যাতে তোমরা পরবর্তীতে গ্যালারিতে বসে দেখে সহজে বুঝতে পারো। আচ্ছা, তারপরে পিওর সাবজেক্ট, টপ পিওর সাবজেক্ট অ্যাকর্ডিং টু বিডি জব সেক্টর, মানে বাংলাদেশের জব সেক্টর অনুসারে তোমার পিওর সাবজেক্টগুলোর ডিমান্ড কেমন ক্রম অনুসারে দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার অ্যাপ্লাইড ম্যাথ, দেন ফিজিক্স, দেন কেমিস্ট্রি, দেন স্ট্যাটিস্টিক্স, মানে ম্যাথ এন্ড সায়েন্স রিলেটেড, ম্যাথ এন্ড সায়েন্স রিলেটেড যে অ্যাপ্লাইড সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং স্ট্যাটিস্টিক্স। এগুলা 1 নম্বরে দেখো আমি আছি অ্যাপ্লাইড ম্যাথ, 2 নম্বরে ফিজিক্স, 3 নম্বরে কেমিস্ট্রি, 4 নম্বরে স্ট্যাটিস্টিক্স। ওকে, লাইফ সায়েন্স থেকে তুমি যদি পিওর সাবজেক্টের কথা বলো তাহলে আমি বলবো জুওলজি সবার উপরে থাকবে, তারপরে বোটানি। এবং লাইফ সায়েন্স থেকে তোমার হচ্ছে পিওর সাবজেক্ট বলতে জুওলজি এবং বোটানি আছে, এছাড়া সবগুলোই মোটামুটি বলতে পারো যে অ্যাপ্লাইড সাবজেক্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের লাইফ সায়েন্স থেকে এবং ম্যাথমেটিক্যাল সায়েন্স থেকে পিওর সাবজেক্টের জব ডিমান্ড অনুসারে ক্রম। আশা করি তোমরা এইটুকু বুঝে গেছো। এখন আসো আসল কথায়, যে ভাই আমি তো ম্যাথ অ্যান্সার করছি বা আমি তো বায়োলজি অ্যান্সার করছি, তাহলে এখন রাবির সাবজেক্ট অনুসারে আমি কিভাবে সাবজেক্ট চয়েস দিব? হ্যাভ ইউ গট দ্যাট? আশা করি বুঝতে পারছো। তো খেয়াল করো, যারা ম্যাথ উত্তর দিছো তাদের ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা আমার মনে হয় এরকম হওয়া উচিত, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই এরকম ভাবেই দিয়ে থাকে। যদি আমি তোমাদের মতো পজিশনে থাকতাম তাহলে আমি এভাবে দিতাম। তবে সাবজেক্ট চয়েসটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে, বিকজ দেখো যে তোমার ভালো লাগা আর না লাগার একটা ব্যাপার আছে। ধরো তোমার ম্যাথ ভাল লাগে, ফিজিক্সের চেয়েও ম্যাথ ভাল লাগে, সেক্ষেত্রে তুমি কি করবা? ফিজিক্সের উপরে কি করবা? ম্যাথ দিবা, স্বাভাবিক। আবার মনে করো যে তোমার হচ্ছে গিয়ে যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট হচ্ছে তোমার ইচ্ছা হচ্ছে কেমিস্ট্রিতে পড়া, তাহলে তুমি কেমিস্ট্রি উপরে দিবা, স্বাভাবিক, তাই না? অথবা মনে করো ট্রিপলি এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তুমি চিন্তা করবা যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বেটার হবে নাকি ট্রিপলি আমার জন্য বেটার হবে। মনে করো তোমার জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বেটার হলো, সেক্ষেত্রে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে দিতে পারো। মানে আমার কথাটা হচ্ছে তুমি আগে তোমার ভালো লাগাটাকে প্রায়োরিটি দেবা, যে তুমি কোন সাবজেক্টটা ভালো পারতেছো। এখন মনে করো তুমি ফিজিক্স কম পারো, তাহলে ফিজিক্স রিলেটেড সাবজেক্ট উপরে দেওয়ার কোনো মানে হয় না। তুমি কেমিস্ট্রি কম পারো, তাহলে কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট উপরে দেওয়ার কোনো মানে হয় না। তুমি যেটা ভালো পারবা সেইটা উপরে দিবা। তারপরেও মার্কেটের ডিমান্ড অনুসারে যেরকম সাবজেক্ট চয়েস হওয়া উচিত সেইটা আমি তোমাদেরকে বলতেছি। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন, এটা যে তোমাদেরকে ফলো করতেই হবে এমন কোনো কথা নেই। যদি ফলো করো তাহলে এরকম ভাবে করতে পারো। তো ফার্স্ট অফ অল আমি রাখছি সিএসসি কে, তারপরে ট্রিপলি, বা দেখো যেহেতু কম্পিউটার রিলেটেড সাবজেক্টের ডিমান্ডটা বেশি, এই জন্য ট্রিপলি পরিবর্তে তোমরা আইসিইউ রাখতে পারো। আইসিইউ মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা রাবিতে আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই যে আইসিই এর সাবজেক্ট কোড কখনো বিসিএস এ থাকে, কখনো বিসিএস এ থাকে না। কথা বুঝতে পারছো? এই জন্য আইসিই থেকে পড়ে বিসিএস দেওয়ার সময় একটু নাকি ঝামেলা হয়, যেটা আমি শুনছি সিনিয়রদের কাছ থেকে, আমি সম্পূর্ণ জানি না। তো এই জন্য তোমরা আইসিইটাকে তোমরা উপরেও রাখতে পারো অথবা ট্রিপলের নিচেও দিতে পারো। হ্যাঁ,
আচ্ছা 3 নম্বরে তুমি আইসি অথবা ট্রিপল মানে এখানে জাস্ট ইন্টারচেঞ্জ হবে, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে অ্যাপ্লাইড ম্যাথ, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথ। এখন মনে করো স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা কিন্তু যথেষ্ট কঠিন, মানে পরিসংখ্যান সাবজেক্টটা যথেষ্ট কঠিন। এখন তোমার কাছে যদি মনে হয় যে না আমি খুব বেশি কঠিন সাবজেক্ট নিয়ে পড়বো না, তাহলে তুমি স্ট্যাটিস্টিক্সের পরিবর্তে ম্যাথ রাখতে পারো। ম্যাথও কিন্তু মোটামুটি ভালোই কঠিন আছে। আবার 10 নম্বরে দেখো, 10 নম্বরে তুমি ম্যাথও রাখতে পারো বা স্ট্যাটিস্টিক্স রাখতে পারো, মানে এখানে তোমার কি হবে, ব্যাপারটা ইন্টারচেঞ্জ হবে, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। 11 নম্বরে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স, আর 12 নম্বরে পিইএসএস, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স। তো এইভাবে তোমরা যারা ম্যাথ অ্যান্সার করছো তারা সাবজেক্ট চয়েস দিতে পারো। তবে আমি আবারও বলবো যে সাবজেক্ট চয়েস দেওয়ার ব্যাপারে তোমরা সবসময় নিজের মনের কথাটা শুনবা, তোমার মন যেটা চাইবে সেইটা তুমি উপরে দিবা। ওকে, আচ্ছা এরপরে যারা বায়োলজি অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা কেমন হওয়া উচিত দেখো, যে সবার উপরে ফার্মাসি হওয়া উচিত। আবার তোমার যদি ইচ্ছা থাকে ভবিষ্যতে যে তুমি বাহিরের কান্ট্রিতে পড়াশোনা করতে যাবা, এখন অনেকে বলো যে ভাই আমার তো বাহিরের কান্ট্রিতে পড়াশোনা করার তেমন ইচ্ছা নাই, আমার বাবা মাকে বাসায় রাখবে, দেশে বসে পড়াশোনা করবো। তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আজ থেকে 40 বছর আগে বাংলাদেশ থেকে কি পরিমাণ স্টুডেন্ট বাইরে পড়াশোনা করতে চাইতো? নিশ্চয়ই খুব বেশি না। বাট রাইট নাও বাংলাদেশ থেকে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েশন করতে যায় বা গ্রাজুয়েশন করতে বাহিরের কান্ট্রিতে পড়াশোনা করতে যায়। এখন দেখো বাইরের কান্ট্রিতে কিন্তু বাংলাদেশ থেকে পড়েও অনেকে জব করতেছে, অনেক ইউনিভার্সিটির টিচার হয়েছে। যেমন আমাদের রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ে এমন কিছু সিনিয়র বড় ভাই আছে যারা ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটির টিচার, লেকচারার। তো তারা যদি পারে ওই টাইম থেকে যাইতে, তাহলে তোমরা ভবিষ্যতে কেন যাইতে পারবে না? ভবিষ্যৎ পৃথিবী তো আরো সংকুচিত হয়ে আসতেছে এবং ছোট হয়ে আসতেছে, কমিউনিকেশন দ্রুত হচ্ছে, টেকনোলজির প্রসার করতেছে, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ কিন্তু বর্তমানের মতো থাকবে না, এটাও তোমাকে চিন্তা করতে হবে। ওকে, সো যদি কারো বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, বা আমি বলবো যেহেতু বাইরে যাওয়ার একটা অপশন আছে স্কলারশিপ নিয়ে, সো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তোমরা উপরে দিতে পারো। জব সেক্টর তোমার এমনিতেই চলে আসবে, মানে জব তুমি এমনিতেই পাবো যদি তুমি ভালো রেজাল্ট রাখতে পারো। ওকে, তো 2 নম্বরে তোমরা জেনেটিকও দিতে পারো, ফার্মেসিও দিতে পারো। 3 নম্বরে তোমরা বিএমবি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোনো কিছু ইন্টারচেঞ্জ করে দিতে পারো, মানে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুইটাই হচ্ছে গিয়ে সমান ডিমান্ডের প্রায়। সো তোমরা হচ্ছে যে কোনো একটাকে অদল বদল করে দিতে পারো। 4 নম্বরে মাইক্রোবায়োলজি অথবা বিএমবি মানে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, এটাকেও তোমরা ইন্টারচেঞ্জ করতে পারো। 5 নম্বরে হচ্ছে তোমার অ্যাগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন, কারণ এটা এগ্রিকালচারের সাবজেক্ট এবং এখানে তোমার হচ্ছে গিয়ে এগ্রিকালচার এর বেশ একটা ভাস্ট একটা নলেজ দেওয়া হবে। সো এইটা তোমরা 5 নম্বরে রাখতে পারো, কারণ বিসিএস এ কিন্তু এগ্রিকালচারের জন্য আলাদা স্পেশাল কোটা আছে। আচ্ছা এরপরে 6 নম্বর হচ্ছে ক্রপ সায়েন্স, যেটা একটা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট। তারপরে ভেটেরিনারি মেডিসিন, মানে এটাকে আমরা অনেকে ডিভিএম বলি, বাট এটাকে অ্যাকচুয়ালি ডিভিএম বলা যাবে, এটা হচ্ছে ভেটেরিনারি এন্ড অ্যানিমাল সায়েন্স। ওকে, তো অ্যাকচুয়ালি ডিভিএম না, আবার অনেকে ডিভিএম বলে, এটা হচ্ছে ভেটেরিনারি এন্ড অ্যানিমাল সায়েন্স। আচ্ছা 8 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। ক্লিনিক্যাল সাইকোলজি আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট এবং এখান থেকে কিন্তু একটা বেশ ভালো ক্যারিয়ার করতে পারবা। তোমরা একটু ক্লিনিক্যাল সাইকোলজির জব সেক্টর লিখে গুগল করতে পারো, আশা করি অনেক ভালো কিছু তথ্য পাবা। আচ্ছা তারপরে ফিশারিজ, আর ফিশারিজের পরিবর্তে তুমি সাইকোলজিও দিতে পারো। রাবির ফিশারিজে একটু কিছু ঝামেলা আছে, একবার বড় ভাইদের দেখছিলাম আন্দোলন করতে, এটা আন্দোলন করতেই দেখছিলাম ফিশারিজ ডিপার্টমেন্ট নিয়ে কিসের জন্য আন্দোলন হয়েছিল, যে সাবজেক্ট কোড নিয়ে কি একটা প্রবলেম হচ্ছিল মেবি। তো অনেকে বলে যে ফিশারিজটা ভালো না, অনেকে বলে না ঠিক আছে রাবির ফিশারিজ মোটামুটি ঠিকই আছে, আবার অনেকে বলে না রাবির ফিশারিজ ঠিক নেই। এই জন্য বলবো যে ভাই ফিশারিজটা তোমরা উপরেও দিতে পারো সাইকোলজি, আবার নিচেও দিতে পারো। 10 নম্বরে তুমি সাইকোলজি দিতে পারো, ফিশারিজ দিতে পারো, ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। 11 নম্বরে তোমরা জিওলজি এন্ড ইকোলজি, 12 নম্বরে জুওলজি, 13 নম্বরে বোটানি, আর 14 নম্বরে জিওলজি এন্ড মাইনিং। এখানে তোমরা একটা ইন্টারচেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে তোমার জিওলজি এন্ড ইকোলজি তোমরা নিচে দিতে পারো একদম শেষে 14তে, আর জিওলজি এন্ড মাইনিং তোমরা উপরে দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এটা হচ্ছে যারা বায়োলজি অ্যান্সার করছো তারা কিভাবে সাবজেক্ট চয়েস দেবে তার একটা জাস্ট একটা ডেমো। আর যারা বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করছো তারা তো অলরেডি ভিডিওটা দেখছোই। তো এখন দেখো এগুলো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে টপ সাবজেক্ট, এগুলো হচ্ছে বায়োলজির ক্ষেত্রে টপ সাবজেক্ট। এখন তুমি যারা বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করছো তুমি একটু নিজে চিন্তা ভাবনা করে তোমার সাবজেক্ট চয়েসটা তৈরি করে ফেলো, কারণ ভিডিওটা খুব বেশি লং হয়ে যাচ্ছে। আশা করি তোমরা খুবই ধৈর্য সহকারে দেখছো। আর যারা আমাদের এগ্রিকালচার কোর্সে ভর্তি হয় না তারা দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ এই 1 মাসে অনেক ভালো কিছু করতে পারবে।
তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।